কাজেই আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে আগামী দিনেও বাংলাদেশের মানুষের স্বপ্নকে আরো যারা ধ্বংস করতে চাইবে তাদেরকে আমাদেরকে সেই পরিণতি দিতে হবে। কোনো ধরনের ফ্যাসিবাদী শক্তি হয়ে উঠবে না। যে দেশের বিচার বিভাগকে শেখ হাসিনা ভেঙে দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে। কাজেই আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে আগামী দিনেও বাংলাদেশের মানুষের স্বপ্নকে আরো যারা ধ্বংস করতে চাইবে তাদেরকে আমাদেরকে সেই পরিণতি দিতে হবে। সে কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণের রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে, যারা বাংলাদেশের রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর ঘটাবে এবং সেই গণতান্ত্রিক রূপান্তরকে পাহারা দেবে, রক্ষা করবে, তার চর্চা করবে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক উত্তরণ পর্ব চলছে। এই উত্তরণ পর্বে আমরা কিভাবে এগোবো? তর্ক উঠে গেছে সংস্কার আগে না নির্বাচন আগে। আমরা পরিষ্কার করে বলি নির্বাচনের জন্য সংস্কার দরকার, আর নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন লাগবে, এমনকি বৃহত্তর সংস্কার সম্পন্ন করতেও নির্বাচন লাগবে। একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না, তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না। নির্বাচনের জন্য আমাদের অনেকগুলো সংস্কার করতে হবে। কি কি সংস্কার করা দরকার? আমরা অন্তর্বর্তী সরকারকে বলি অবিলম্বে সমস্ত অংশীদারদের সাথে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সকল অংশীদারদের সাথে আলোচনা করুন, বসুন, নির্বাচনের আগে সংস্কারগুলো আমরা সুনির্দিষ্ট করি, কতটা সময় লাগবে সেটা সুনির্দিষ্ট করি এবং আমরা নির্বাচনের সময়সীমা ঠিক করি। একই সাথে দেশের সংবিধান পরিবর্তন সহ মৌলিক কাঠামোগত যে পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তন, দেশের জনগণের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যে সংসদ, সেই সংসদ ছাড়া এই সমস্ত মৌলিক সংস্কার, মৌলিক পরিবর্তন সেগুলো সম্পন্ন করা যাবে না। কাজেই মৌলিক সংস্কার এবং সংবিধান সহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পন্ন এবং চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে। সেই নির্বাচন কবে হবে সে কারণে সেটা নির্দিষ্ট হওয়া দরকার। এবং আগামী সংসদে কি কি মৌলিক কাঠামোগত পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে। সেই ন্যূনতম ঐক্য আগামী সংসদে কিভাবে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি নিশ্চিত করতে হবে। সেই কারণে আমরা মনে করি, আমরা আওয়াজ তুলেছি আগেই যে আগামী নির্বাচন হবে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন। আগামী নির্বাচন হবে নতুন বন্দোবস্ত তৈরির নির্বাচন। কাজেই সেই নির্বাচন গণপরিষদ নিদেন পক্ষে একটা সংস্কার সভার নির্বাচন হতে হবে এবং সেই রকম একটি সংস্কার সভার নির্বাচন গড়ে তোলার জন্য আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা বাংলাদেশের সকল মানুষকে এই নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, আসুন কিভাবে আমরা জনগণের স্বপ্নকে, তাদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিব তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করি। আগামী নির্বাচন কেবল একটি সরকার গঠনের নয়, সরকার গঠন অবশ্যই প্রয়োজন। আগামী নির্বাচনের প্রধান দিক হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য এই নির্বাচন হবে। বাংলাদেশের একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার জন্য নির্বাচন হবে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, তার আইন সংস্কার করার জন্য নির্বাচন হবে। কাজেই ওই নির্বাচন যদি সুনির্দিষ্টভাবে ওই সংস্কার সভা নির্বাচন না হয় তাহলে জনগণের কাছে এই ভরসা আসবে না যে এইটা কি ধরনের নির্বাচন হচ্ছে। আমাদেরকে এই ন্যূনতম জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে, না হলে জনগণের মধ্যে তাদের স্বপ্ন ভঙ্গ করবে। কাজেই গণসংহতি আন্দোলন, আমরা আমাদের মঞ্চ, গণতন্ত্র মঞ্চ, আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক শক্তির মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করতে চাই,
যাতে করে এই রাজনৈতিক রূপান্তর জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারে। আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা চৈতন্য তাকে ধারণ করার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আগামী পুরো নির্বাচন প্রক্রিয়ায় এই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হয় তার জন্য সংগ্রাম অব্যাহত রাখুন। অন্তর্বর্তী আমার সংগঠনের নাম সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ। এটি একটি সাংস্কৃতিক সংগঠন। আমরা বিশ্বাস করি, আমার সংগঠনের আদর্শে আমরা বিশ্বাস করি যে সংস্কৃতি আসলে রাজনীতিকে দিশা দেবে। কেমন দিশা দেবে? আমরা দেখেছি এর আগে যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা মানুষের মত প্রকাশের অধিকারকে কেড়ে নিয়েছে, তারা মানুষের নিশ্চিন্তে বেঁচে থাকার যে অধিকার সেগুলোকে কেড়ে নিয়েছে। পাঠ্যপুস্তক থেকে শুরু করে সর্বত্র ফ্যাসিজমের সর্বোচ্চ নিপীড়ন তারা চালিয়েছে এবং যে ফ্যাসিস্ট তার স্থান এই বাংলার মাটিতে আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। এটা আমরা বারবার প্রমাণ পেয়েছি। আজকে গণসংহতি আন্দোলন যে গণসংলাপের আয়োজন করেছে, সেই গণসংলাপে একজন অতিথি হিসাবে এবং একজন বন্ধু হিসাবে এবং একজন লড়াই সংগ্রামের সাথী হিসাবে আমি আমার সংগঠনের পক্ষ থেকে চাইব গণসংহতি আন্দোলন যাতে বরাবরের মতো আগামীতেও এই কোনো ধরনের ফ্যাসিবাদী শক্তি হয়ে উঠবে না, প্রথম কথা। দ্বিতীয়ত কোনো ধরনের ফ্যাসিবাদী শক্তি সহযোগী হবে না। এবং আমরা বিশ্বাস করি যে মত প্রকাশের স্বাধীনতা, মানে আমি আগের শাসনামলের কথা বলছি, আমরা দেখেছি যে আমি নিজে যেমন কথা বলতে বারবার চিন্তা করেছি। ফেসবুকে আমরা অনেকে ফেসবুকে একবার লিখেছি, লিখে আবার মুছেছি, আবার লিখেছি, আবার মুছেছি। এই যে আমার মত প্রকাশ করতে দেওয়া হয়নি, এটা নিশ্চয়ই আমরা আর এরকম দিন ফেরত চাই না। সেটা সরকারের পক্ষ থেকে হোক, সেটা যেমন চাই না, ঠিক তেমনি ভাবে সামাজিক যে সংহতি, আপনি মত প্রকাশ করবেন সেইটা যেমন আমাকে সহ্য করতে হবে, আমি দেখব, আমি সেটা পাল্টা যুক্তি দিয়ে উপস্থাপন করবো, ঠিক তেমনি আমি যখন মত প্রকাশ করবো আপনিও সেটা সেইভাবে নেবেন। এই সংস্কৃতিটাই যাতে আমরা চাই না যে রাষ্ট্রীয়ভাবে যেমন নিপীড়ন হয়ে উঠুক রাষ্ট্র, ঠিক তেমনি সামাজিকভাবে আমরা সেই নিপীড়ন যেন নিজেদেরকে নিপীড়ন করে না তুলি। এবং আমি চাইব যে বাংলাদেশের প্রত্যেকটি শিশু তার পাঠ্যপুস্তক থেকে শুরু করে সর্বত্র তার নিরাপদে তার বেড়ে ওঠার, নিরাপদে ভবিষ্যৎ নাগরিক হয়ে ওঠার যে যত ধরনের পরিস্থিতি সেটা রাষ্ট্র তৈরি করুক। তার খাদ্য, তার চিকিৎসা, তার বাসস্থান সবকিছু রাষ্ট্র দায়িত্ব নেবে। এবং আমরা চাই যে এই সময় যে দুর্মূল্যের বাজার, সেই দুর্মূল্যের বাজার যাতে সরকার নিয়ন্ত্রণ করে এবং এর জন্য গণসংহতির পক্ষ থেকে যত ধরনের চাপ প্রয়োগ করা দরকার আপনারা সেটা করবেন। কারণ মানুষ সে নাভিশ্বাস উঠে যাচ্ছে, আপনারা মানুষের পাশে দাঁড়ান। শেখ হাসিনার ফ্যাসিস্ট বিরোধী গণ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, শীর্ষ সংগঠক, বাংলাদেশের সকল পর্যায়ের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর জননেতা জুনায়েদ সাকিকে আন্তরিক অভিনন্দন জানাই। বন্ধুগণ, বিপ্লব বড়ুয়া আসার পর আমার সংখ্যা বোধহয় একটু বেড়েছে, নাহলে আমি এতক্ষণ একা ছিলাম যে সরাসরি গণসংহতি আন্দোলনের সঙ্গে যুক্ত না, কিন্তু রাজনৈতিক আদর্শিকভাবে এই দলের লড়াই সংগ্রামে আমার সমস্ত সময় সমর্থন আছে। এবং আজকে আমি খুব সত্যিকার অর্থে আনন্দিত। আমাদের আইনজীবীদের সম্পর্কে একটা বদনাম আছে বা একটা গল্প চালু আছে যে এরা কোনো ইনস্ট্রাকশন না পেলে, ম্যাটেরিয়াল ইনস্ট্রাকশন না পেলে কারো কথা মনোযোগ দিয়ে শোনে না। কিন্তু আজকে আমি এটার ব্যতিক্রম ঘটিয়ে আমি আপনাদের প্রথম বক্তা থেকে শুরু করে যখন আমি ওখানে ছিলাম শেষ বক্তার পর্যন্ত বক্তৃতা আমার আগের পর্যন্ত আমি শুনেছি। আমি এই উদ্যোগকে আরও একবার আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীদের পক্ষ থেকে, আমার সংগঠন সুপ্রিম কোর্ট বারের সংবিধান সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই
বিপ্লবী অভিবাদন এবং আন্তরিক শুভেচ্ছা। এখানে আমাদের যে বন্ধু আউটসোর্সিংয়ের নেতা অসাধারণ হৃদয়স্পর্শী ভাষণ দিয়েছেন। আমরা যে প্রায় বলি যে দেশের বিচার বিভাগকে শেখ হাসিনা ভেঙে দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে, দলবাজে পরিণত করেছে, তার সঙ্গে সঙ্গে অমানবিক একটি প্রতিষ্ঠানে পরিণত করেছে। তার প্রমাণ হচ্ছে আমি আমার দীর্ঘ সাংবিধানিক আদালতের প্র্যাকটিস জীবনে অনেকবার আউটসোর্সিং নিয়ে আমি মামলা পরিচালনা করতে গিয়েছি, হাইকোর্টে, আপিল বিভাগে। আপনারা লক্ষ্য করবেন যারা আউটসোর্সিংয়ের সঙ্গে যুক্ত আছেন তারা আমার চেয়েও ভালো জানবেন যে কি নৃশংসভাবে বিচারপতিরা বলে ওনাদের এই টাকা দিলে সরকারের টাকা শেষ হয়ে যাবে। এরকম একটা বৈরী পরিবেশে আমরা বসবাস করছি। বন্ধুগণ, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। এখানে নানা শ্রেণী পেশার মত বক্তব্য দিয়েছেন, উন্নয়ন কর্মীরাও বলেছেন, সাংস্কৃতিক সেবীরা, আইনজীবীরা, আইন গবেষকরা আরও বক্তব্য দেবেন। আমি মোটা দাগে বাংলাদেশের মানুষ এই যে জুলাই ৩৬ গণবিপ্লব, এইটার একটা কৃতিত্ব নেওয়ার এখন একটা প্রতিযোগিতা আমরা দেখছি। আমি এই প্রতিযোগিতায় যে গণসংহতি আন্দোলন, ছাত্র ফেডারেশন সহ অ্যালায়েড কোনো সংগঠন এই নোংরা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়নি, তার জন্য আপনাদেরকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই।